আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ এর চতুর্থ ধাপের ৮৪৩৩ নং সেটের কোশ্চেনের ম্যাথ অংশের সমাধান করে দেখাবো। এখানে রয়েছে ১৩ নম্বর ম্যাথ থেকে। এর আগের অংশের ম্যাথগুলা পার্ট 1 এ করে দেওয়া রয়েছে। আপনারা ওইগুলা দেখে নিয়েন আগের অংশের ম্যাথগুলা। এখানে ১৩ নম্বর ম্যাথটাতে বলা রয়েছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। তাহলে প্রদত্ত রাশিটি কোন শর্তে পূর্ণবর্গ হবে আমাদের সেটাই নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমীকরণটি দেওয়া রয়েছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। কেননা আমরা জানি দ্বিঘাত সমীকরণের রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c, এটা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে a b c হয়, এগুলো হয় হলো ধ্রুব আর এগুলো সহগ হিসেবে থাকে, আর x হলো চলক পদ। এখানে p এর মান নির্ণয়ের মাধ্যমে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ রাশিটি পূর্ণবর্গ কিনা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ সমাধানের যে সূত্রটি রয়েছে সেটি হলো -b + √b² - 4ac/2a। এই নিম্নোক্ত সমীকরণটিতে মান বসানোর মাধ্যমে এখানে বি, এ, সি এগুলো যথাক্রমে যে সহগগুলো দেওয়া থাকবে সেগুলোর মান, এগুলো বসিয়ে আমরা যে কোনো সমীকরণ নির্ণয় করতে পারি। সুতরাং এখানে পি এর মানটি দেওয়া নেই, আর বলা রয়েছে এটি পূর্ণবর্গ কিনা সেটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এর যে মুখ্য পদ হিসেবে এটাকে ধরা হয় সূত্রের, এই পদটি নির্ণয়ের মাধ্যমে আমরা নির্ণয় এটি পূর্ণবর্গ হবে কিনা। সুতরাং আমরা বলতে পারি যে নির্ণেয় এই অংশটি সূত্রের যেটা সেটার উপরই ডিপেন্ড করছে যে পি এর মান কত হলে এটি পূর্ণবর্গ হবে। আমরা সূত্র থেকেই জানি যে যখন √b² - 4ac এটা সমান 0 হয় তখনই এটা একমাত্র পূর্ণবর্গ হয়। সুতরাং অন্য কোনো উপায় ছাড়া এটা পূর্ণবর্গ হয় না। আমরা যদি এবার এ অনুযায়ী মান বসাই তাহলে নিম্নোক্ত সমীকরণ থেকে আসে √ এখানে যেহেতু b² ছিল, b² বলতে এখানে p² - 4ac সূত্রের 4 ইন্টু এ বলতে এটা এ, প্রথম সহগ এ, দ্বিতীয় সহগ বি, তৃতীয় সহগ অর্থাৎ ধ্রুবক যেটা সেটা হলো সি। তাহলে 4 ইন্টু এ বলতে এই 4 আর সি বলতে এই ধ্রুবক পদটা, তাহলে 9 = 0। এটা সমাধান করলে আসে p² - 4 16 9 × 16 সমান হচ্ছে, যাই হোক আমরা এখানে এটা এইভাবেই রেখে দিই আপাতত, সমান 0। বা এখানে 0 হলো কেন, রুট এই পাশে উঠে গিয়ে 0-র সাথে গুণ হলে 0 হয়, কারণ 0-র সাথে যা কিছুই গুণ করা যায় সব কিছুই 0 হয়। বা p² = 4 × 4 × 9 এটাই থাকলো, কারণ এই জায়গায় মাইনাস ছিল আর এর পাশে সে প্লাস হয়ে গেল, কারণ এ পাশে মাইনাস থাকলে পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, সুতরাং পরিবর্তন হয়ে প্লাস হলো। বা পি সমান এখানে স্কোয়ার ছিল পাশে আসলে স্কোয়ারের পাশে আসলে রুটে কনভার্ট হয়ে গেল। এবার 4 × 4 = 16 × 9। আমরা যদি এটাকে রুট করি এভাবে, রুট করলে 16কে রুট করলে আসে 4, 9কে রুট করলে আসে 3 = 12।
সুতরাং পি এর মান যখন 12 হবে তখন প্রদত্ত এই রাশিটি পূর্ণবর্গ হবে। তারপরে 14 নম্বর কোশ্চেনটাতে বলা রয়েছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? এখানে ভগ্নাংশের কথা বলা রয়েছে, সুতরাং আমরা যদি ধরে নিই তাহলে ভগ্নাংশের হর আর লবটা ধরে নিতে হবে। ভগ্নাংশের হর কাকে বলে? যেটা নিচে থাকে, আর লব কাকে বলে? যেটা উপরে থাকে। ধরি ভগ্নাংশের হর সমান y, ভগ্নাংশের লব সমান x। আমরা এই দুটো ধরে নিলাম। ধরে নেওয়ার পরে ভগ্নাংশটি তাহলে কি দাঁড়ালো? সমান লব যাবে উপরে, লব তাহলে লব যাবে, হর আমরা ধরেছি x, লব যাবে উপরে, তার মানে x উপরে আর হর আসবে নিচে সমান y। ভগ্নাংশটি হলো তাহলে x/y। এবার সত্য অনুযায়ী আমরা লিখে নেব প্রথম শর্ত মতে প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2 দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এবার বিয়োগ করে দিই তাহলে হর থেকে লব বিয়োগ করতে হবে, কেননা এটা বলা রয়েছে প্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি প্রকৃত ভগ্নাংশ মানে হর হবে বড়, লব হবে ছোট। তাহলে y - x সমান 2, অন্তর মানে বিয়োগফল। হর থেকে লবকে যদি আমরা বিয়োগ করতাম তাহলে তাদের বিয়োগফল হবে হলো 2, বা y সমান x + 2, কেননা এই পাশে x এর আগে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তারপরে শর্ত অনুযায়ী আমরা লিখে নেব দ্বিতীয় শর্ত মতে এখানে দেওয়া রয়েছে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে আমরা আগে বিয়োগ করে নিই। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে আমরা ভগ্নাংশটি দেখেছিলাম x/y, তাহলে x থেকে 3 বিয়োগ করলাম, y থেকে 3 বিয়োগ করলাম। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় বলতে এই ভগ্নাংশটাকেই বোঝাচ্ছে, পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। তার মানে এর সাথে যোগ করতে হবে কত? 1/4 যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে হলো 1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বা x - 3/y - 3, 1 এ পাশে 1/4 প্লাস হয়েছিল, এ পাশে আসলে তাহলে মাইনাস 1/4, বা x - 3/y - 3 সমান, লসাগু করে নিই, 1 আর 4 লসাগু 4, এবার 4। তাহলে এবার এখানে আমরা গুণ করে দিই, 4 4 মাইনাস এটাকে ভাগ করলে আসে হলো 1, আর এই 1 এর সাথে 1 গুণ করলে আসে 1 1ই, বা x - 3/y - 3 সমান 3/4। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করলে 3y সমান হলো, না, y - 3 × 3, এটা গুণ করতে হবে। আমরা যদি এই জায়গায় লিখে নিই তাহলে y - 3 সাথে 3 গুণ, এখানে বাংলা ইংলিশ হয়ে গিয়েছে, ইংলিশে লিখি, আর এই পাশে
এক্স মাইনাস থ্রির সাথে 4 গুণ 4, বা এটা ছিল 3, এটা ছিল 4, বাংলা ইংলিশ হয়ে গিয়েছে। 3y গুণ হয়ে আছে, সুতরাং মাইনাসের এই পাশে একবার 3 গুণ হবে, মাইনাসের এই পাশে একবার 3 গুণ হবে, সুতরাং এই পাশে গুণ হলে হচ্ছে 3y মাইনাস 3 তিরিকে 9। আবার মাইনাসের এই পাশে একবার গুণ হবে 4, এ পাশে একবার গুণ হবে 4, কারণ দুইটার সাথেই সে গুণ হবে, দুইটার সাথেই সে ব্র্যাকেট দ্বারা গুণ অবস্থায় আছে, সুতরাং দুইটার সাথেই তাকে গুণ করতে হবে। তাহলে 4x মাইনাসের এই পাশে গুণ করলে মাইনাস 3 4 12, বা 3y মাইনাস 4x। আমরা 4x কে এই পাশে নিয়ে আসলে প্লাসের পাশে আসলে মাইনাস, সমান এ জায়গায় 9 মাইনাসের পাশে আসলে প্লাস, প্লাস 9 মাইনাস 12। আমরা যদি এখানে প্রাপ্ত y এর মানটি বসিয়ে দিই তাহলে y সমান ছিল x প্লাস 2, বা x প্লাস 2, 3 ইন্টু x প্লাস 2 মাইনাস 4x সমান 9 মাইনাস 12, বা গুণ করে দিই, ব্র্যাকেটের দুই অংশের সাথে 3 গুণ হবে, 3x প্লাস 6 মাইনাস 4x সমান 12 মাইনাস 12, 9 থেকে 12 বিয়োগ করলে হয় মাইনাস 3। এখানে করি, বা 3x মাইনাস 4x, একটা মাইনাস 4x বেশি আছে, 3টা প্লাস 3x আর 4টা মাইনাস 4x, সুতরাং এখানে একটা মাইনাস x থাকছে, বা মাইনাস x প্লাস 6 সমান মাইনাস 3, বা মাইনাস x সমান মাইনাস 3 মাইনাস 6, এ পাশে প্লাস 6 ছিল, সমান সমান এর পাশে আসলে মাইনাস 6, বা মাইনাস x সমান মাইনাস 9, 6টা মাইনাস 6 আর 3টা মাইনাস 3, মোট 9টা মাইনাস 9 হলো, দুই পাশ থেকে মাইনাস বাদ হয়ে যাচ্ছে, x সমান 9। আর y এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, y সমান x এর মান 9 এখানে আমরা বসিয়ে দেব, তাহলে 9 প্লাস 2 সমান 11, তাহলে y এর মান আসছে 11 আর x এর মান আসছে 9। ভগ্নাংশটি কত? ভগ্নাংশের হরটি আমরা ধরেছিলাম কত, y, এবং লব ধরেছিলাম x, তাহলে ভগ্নাংশটি x এর মান কত পেয়েছি আমরা, 9, আর y এর মান পেলাম 11, তাহলে প্রদত্ত ভগ্নাংশটি 9/11। তারপরের 25 নম্বর ম্যাথটাতে বলা রয়েছে সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হলো। মানে সোহেল তার একটি ঘড়ি বিক্রি করেছে যেটা 612 টাকায় সে বিক্রি করতে পেরেছে, 612 টাকায় বিক্রি করাতে তার 15% ক্ষতি হলো, তার মানে তার যে ক্রয় মূল্যটা ছিল সেটা 612 টাকা থেকে বেশি ছিল। তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি বিক্রি করা। তার উদ্দেশ্য কি ছিল, সে যে দামে কিনেছে তার থেকেও 10% লাভে ঘড়িটি বিক্রি করা। 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো, অর্থাৎ কত টাকা বেশি টাকা বিক্রয় মূল্য বাড়ালে তার লাভ হতো 20%, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ তাহলে 612 টাকা থেকে আরও বেশি টাকায় তার ঘড়িটি বিক্রয় করতে হতো যদি তার 20% লাভ রাখতে হতো। এখানে যেহেতু ক্রয় মূল্যটা বলে দেওয়া নেই সেহেতু আমরা ধরে নিই ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম। তারপর 15% ক্ষতি হলো, 15%, সোহেল একটি ঘড়ি এত টাকায় বিক্রি করাতে 15% ক্ষতি হলো, তাহলে 15% ক্ষতিতে তার বিক্রয় মূল্যটা কত সেটা আমরা এবার বের করে নিই। অবশ্যই এই ক্রয় মূল্যটা যদি এত হতো তবে।
15% ক্ষতিতে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা আমরা কিসের উপর হিসাব করছি? এই ধরে নেওয়া ক্রয় মূল্য এক্স এর উপর। তাহলে তার যেহেতু ক্ষতি হয়েছে, সুতরাং ক্রয় মূল্য থেকে তার কম টাকায় জিনিসটা বিক্রি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এক্স মানে ক্রয় মূল্য মাইনাস 15% ক্ষতিতে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এই 15% দেওয়া আছে, মানে 100-র উপরে হিসাব। 15/100 আমরা পার্সেন্ট থেকে ভেঙে নিলাম, কেননা ক্রয় মূল্য যেহেতু আমরা পার্সেন্টে ধরে নিই, বিক্রয় মূল্য আমাদের পার্সেন্টে রাখলে অ্যান্সার মিলবে না। আমরা তাহলে ধরে নিলাম 15/100, মানে ভেঙে নিলাম, পার্সেন্টে রাখলাম না। তাহলে এই জায়গায় 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স মাইনাস 15x/100, কেননা 100/15x ভাগ তার বিক্রয় মূল্যটা ছিল। এই এক্স থেকে যখন আমরা এই এক্স পরিমাণটা বাদ দিব, তখনই আমরা তার বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো। আমরা এখানে বিয়োগ কেন করছি? কেননা তার ক্রয় মূল্যটা বেশি ছিল আর বিক্রয় মূল্যটা তার থেকে কম। সমান লসাগু করে দিই 100, দুইটার লসাগু 100, তাহলে 100x মাইনাস 15x সমান 85x/100। এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5 17 85/5×100, 17x/100। এবার প্রশ্ন মতে এই জায়গায় বলা রয়েছে 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো। 20% লাভে বিক্রয় মূল্যটা কত হবে সেটা নির্ণয় করার আগে আমরা একটি শর্ত দাঁড় করাতে পারি, সেটাই হলো 17x/20 সমান 612। কেননা সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হলো। 15% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা, সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। আমরা সেটা চলক আকারে বের করেছি, এরা সেটা পুরোপুরি সংখ্যায় দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিতে পারবো, বা এক্স সমান 612, এপাশে ভাগ হয়েছিল, এপাশে আসলে গুণ হয়ে যাবে আর এটা উল্টিয়ে যাবে। 20/17 ক্যালকুলেশন করলে আসে এক্স সমান 720। তাহলে 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? আমরা কি 20% লাভে বিক্রয় মূল্যটা কত হতে হবে সেটা আগে বের করে নিই। 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে যে বিক্রয় মূল্যটা হবে সেটা অবশ্যই হবে মোট ক্রয় মূল্যর সাথে, মোট ক্রয় মূল্য এক্স, তাহলে এক্স এর সাথে এক্স প্লাস 20% লাভ, সুতরাং 20x/100। এখানে আমরা প্লাস দিলাম কেন? কারণ এখানে লাভ, এখানে ক্ষতি ছিল, তাই মাইনাস করা হয়েছিল বিক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা। আর এখানে যেহেতু বিক্রয় মূল্যটা লাভ, তাই ক্রয় মূল্যর সাথে এটা যোগ হচ্ছে। বা এক্স এর মান হলো 720 প্লাস 20 গুণ 720/100, 0 0 0 0 কাটা, সমান 864। তাহলে বিক্রয় মূল্য বাড়াতে হবে কত? 20% লাভে বিক্রয় মূল্য এটা, আর আমাদের চেয়েছে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। অতএব বাড়াতে হবে 864 মাইনাস
612। এখানে বাড়াতে হবে। ও বিক্রি করেছে কত টাকায়? 612 টাকায়। আর 20% লাভ করতে হলে তার বিক্রি করতে হবে 864 টাকায়। সুতরাং এখানে বাড়াতে হবে, এটার থেকে এটা বিয়োগ করলে কত আসে? 252 টাকা বাড়াতে হবে। সুতরাং সে যদি বেশি অর্থাৎ অতিরিক্ত 252 টাকাতে বিক্রি করতে পারতো তাহলে তার 20% লাভ থাকতো। নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের ম্যাথ সলিউশন মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।